আমরা তাহলে শুরু করতে যাচ্ছি সুষম ভাঙন। সুষম ভাঙন বলতে বোঝাচ্ছে কোনো একটা যৌগের ভাঙন। এখন আমরা কোন চ্যাপ্টার পড়ছি? আমরা পড়ছি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রিতে যৌগগুলো আসলে মানে হাইড্রোকার্বন, মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ। এখন জৈব যৌগতে কার্বন আর হাইড্রোজেন থাকে, সাথে অন্য পরমাণু থাকতে পারে, আমরা জানি। তো কার্বন আর হাইড্রোজেন এগুলো কম্পালসারি থাকে। তো কার্বন আর হাইড্রোজেন এর মধ্যে যে বন্ধনগুলো থাকে সে বন্ধনগুলো কি? সমযোজী বন্ধন অবশ্যই। তো অর্গানিক যে কম্পাউন্ডগুলো আছে এর মধ্যে শুধুমাত্র ওয়ান কাইন্ড অফ বন্ড থাকে, সেটা কি? সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলো যখন ভাঙে তখন যদি ইলেকট্রন সহ বের হয়ে আসে তাহলে সেটা হচ্ছে সুষম ভাঙন। ঠিক আছে, ইলেকট্রন সহ যদি বের হয়ে আসে তাহলে সেটা সুষম ভাঙন। কেমন? এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, দুটো সমযোজী বন্ধনে আবদ্ধ। এখন এটা বের হওয়ার সময় দেখো, বি তার ইলেকট্রন এটা নিয়ে বের হয়ে আসছে এবং এ তার ইলেকট্রন নিয়ে বের হয়ে আসছে। এরকম যদি হয় তার মানে এ তার ইলেকট্রন নিয়ে বের আসলো এবং বি তার ইলেকট্রন নিয়ে বের আসলো ভাঙার সময়। তাহলে এ বি যে যৌগটা ছিল সেটা ভাঙার সময় নিজ নিজ ইলেকট্রন নিয়ে যদি বের হয়ে আসে তাহলে সেই ভাঙনকে বলা হয় সুষম ভাঙন। এবং সুষম ভাঙনের ফলে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালে কি থাকে? বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যালগুলো আসলে তৈরি হয় হিট, ইলেকট্রিসিটি, লাইট, প্রেসার, পারক্সাইড এবং টেম্পারেচারের কারণে। এগুলার কারণে একটা মৌল ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হয় কিসের কারণে? হিট, ইলেকট্রিসিটি, লাইট, পারক্সাইড, রেডিক্যাল, এগুলোর ফলে। আমি যে পিডিএফটা দিব সেখানে এগুলো ডিটেলস লেখা আছে, আমি ইনফরমেশনগুলো না দিয়ে আমি তোমাকে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি। তাহলে সুষম ভাঙন কি? সুষম ভাঙন হচ্ছে সমযোজী বন্ধন আবদ্ধ মৌলগুলো যখন ভেঙে বের হয়ে আসে তখন নিজ নিজ ইলেকট্রন নিয়ে বের হয়ে আসে। তো এটা হচ্ছে সুষম ভাঙন। তাহলে ইলেকট্রনের কি হলো? সমবন্টন হলো। এর ফলে কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এখন ধরো এইটা CH3 এটা হচ্ছে একটা কি? অর্গানিক কম্পাউন্ড। এটা যখন মানে ভাঙবে তখন CH3 তার একটা ইলেকট্রন এবং CH3 তার একটা ইলেকট্রন নিয়ে বের হয়ে আসলো। এই যে বন্ধনটা আসলে কিসের মাধ্যমে গঠিত হয়েছে? বন্ধনটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে এ একটা ইলেকট্রনের যোগান দিছে, এ একটা ইলেকট্রনের যোগান দিচ্ছে। তার মানে এই বন্ধন মানে দুইটা ইলেকট্রন। বোঝা গেল? তো একটা CH3 একটা ইলেকট্রন আর একটা CH3 আর একটা ইলেকট্রন নিয়ে বের আসলো। তাহলে এগুলো কি? এগুলো আসলে ফ্রি রেডিক্যাল। অলরাইট, এখন ফ্রি রেডিক্যালের ডিগ্রি নির্ণয়। ফ্রি রেডিক্যালের ডিগ্রি নির্ণয় আমরা যদি করতে যাই তাহলে একটা ফ্রি রেডিক্যাল এর কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে সেই ফ্রি রেডিক্যালের ডিগ্রি। বোঝো? তার মানে এইটা CH3 CH2 CH ফ্রি রেডিক্যাল CH3। এটার দেখো ফ্রি রেডিক্যাল সম্পন্ন কার্বনটা কোনটা? এটা। ফ্রি রেডিক্যাল সম্পন্ন ইয়াটা কোনটা? এটা ফ্রি রেডিক্যাল সম্পন্ন কার্বন কোনটা? এটা। এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? দুইটা কার্বনের সাথে, একটা এই কার্বন আর একটা এই কার্বন। অর্থাৎ ফ্রি রেডিক্যাল সম্পন্ন কার্বন সরাসরি যতটি কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে তত ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তার মানে এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। অলরাইট, এখন ফ্রি রেডিক্যাল এর এর হচ্ছে স্থিতিশীলতা। ফ্রি রেডিক্যালের স্থিতিশীল হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপর 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপর CH3। এটা এদের তো কোনো ডিগ্রি নাই কারণ এটা কোনোটার সাথে যুক্ত নাই। অর্থাৎ ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা হচ্ছে এটা। এখন স্থিতিশীল থাকবে না কখন? যখন সেটা একটা পরমাণুর সাথে বিক্রিয়া দিয়ে দিবে, সেটা তখন স্থিতিশীল থাকবে না। কোনো একটা আদার কম্পাউন্ডের সাথে কি করলো? রিয়াকশন দিয়ে দিল, তাহলে সেটা কি থাকলো না? সেটা আর স্থিতিশীল থাকলো না। তাহলে এই যে আরেকটা কম্পাউন্ডের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা বা যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে কি বলে? সক্রিয়তা। যেমন সোডিয়াম সবচেয়ে সক্রিয়, সোডিয়াম পটাশিয়াম এগুলো পর্যায় সারণী দেখা যায় সবচেয়ে সক্রিয় মৌল। কেন? কারণ এগুলো সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন থাকে, তারা সহজেই অন্য একটা মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হইতে পারে।
এখানেও দেখো ফ্রি রেডিক্যালও একটা বিজোড় ইলেকট্রন আছে, এটা সহজে আরেকটা মৌলের সাথে হইতে পারে, বন্ধনে আবদ্ধ হইতে পারে। তো বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতাটা হচ্ছে স্থিতিশীলতা। তো এই সক্রিয়তা, তাহলে স্থিতিশীলতা সক্রিয়তার বিপরীত রাশি। স্থিতিশীল কখন হবে? যখন বন্ধনে আবদ্ধ হবে না, তখন স্থিতিশীল হবে। যেমন ইয়ার কথা যদি বলে আমরা, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বন্ধনে আবদ্ধ হয় না, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলো বেশি স্থিতিশীল। সক্রিয়তা স্থিতিশীলতার বিপরীত, তাহলে সক্রিয়তা কি হবে? ফ্রি রেডিক্যালের সক্রিয়তা, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা আমরা যদি ডিফাইন করতে যাই, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা হচ্ছে এটার উল্টাটা। ফ্রি রেডিক্যালের সক্রিয়তা CH3, ফ্রি রেডিক্যাল এটা সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তার মানে সক্রিয়তাটা হচ্ছে স্থিতিশীলতার একেবারে বিপরীত রাশি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ফ্রি রেডিক্যাল বুঝলাম, এর মাধ্যমে আমাদের শেষ হলো সুষম ভাঙন। এবার আসছি অসম ভাঙন। বিষম ভাঙন। বিষম ভাঙন কি? বিষম ভাঙন হচ্ছে এখন দুইটা মৌল বন্ধনে আবদ্ধ আছে, সমযোজী বন্ধনে। এখন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, ওটাকে কি করা হলো? ভাঙা হলো। এখন ভাঙার সময় তারা কি করলো? মানে সুষমভাবে ইলেকট্রন শেয়ার, মানে যে যে পরিমাণে ইলেকট্রন শেয়ার করেছিল সেটা নিয়ে বের হলো না। ওখানে যেমন দেখেছি এ তার ইলেকট্রন এবং বি তার নিজ ইলেকট্রন নিয়ে বের হয়ে গেছে, সমান সংখ্যক ইলেকট্রন নিয়ে বের হয়ে গেছে। এখানে এই ঘটনা ঘটছে না। মানে এখানে এরকম, এখানে এ আর বি এর মধ্যে বন্ধন আছে। তো এখানে কি হয়েছে? শুধুমাত্র ধরো বি সকল ইলেকট্রন নিয়ে বের হয়েছে, এ কে ইলেকট্রন দেয়নি, তাহলে এ প্লাস বি মাইনাস এটা তৈরি হবে। এ প্লাস বি মাইনাস এটা তৈরি হবে, মানে এ ইলেকট্রনগুলো সব দিয়ে দিছে, তার মানে কি এ ধনাত্মক চার্জ এবং বি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। তো আমরা এখানে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়ছি, এখানে কার্বন আর অন্য একটা মৌল থাকবে। তো কার্বন কোনো একটা সাপোজ কোনো একটা ইয়ার সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে এক্স, কোন একটা মৌলের সাথে যুক্ত আছে সেটা এক্স। এখন কার্বন যদি সকল মানে ইলেকট্রন নিয়ে বের হয়, তাহলে কি হবে বলতো? কার্বন সি মাইনাসে পরিণত হবে, কার্বন মাইনাসে পরিণত হবে, তাই কিনা? কার্বন যদি সকল ইলেকট্রন নিয়ে বের হয় তাহলে সি মাইনাস, আর যদি কার্বন সকল ইলেকট্রন দিয়ে বের হয় তাহলে কি হবে? সি প্লাস। এক্স হবে এখানে কি প্লাস, আর যদি এরকম হয় কার্বন সকল ইলেকট্রন দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে কার্বন আর একটা মৌল এক্স এর মধ্যে বন্ধন, সকল ইলেকট্রন দিয়ে বের হলে সেটা সি প্লাসে পরিণত হবে, এটা এক্স মাইনাস। তো এইখানে এইটা হচ্ছে দেখো অ্যানায়ন, তাই এটাকে বলা হয় কার্বানায়ন। আর এটা দেখো তো কি, এটা কি? এটা হচ্ছে ক্যাটায়ন, তাই এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। অলরাইট। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি, বিষম ভাঙনের ফলে কি তৈরি হয়? বিষম ভাঙনের ফলে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বানায়ন বা কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন, দুইটা জিনিস তৈরি হয়। অর্থাৎ বিষম ভাঙনের ফলে তৈরি হয় কার্বোক্যাটায়ন আর কার্বনায়ন, এটা মনে রাখতে হবে। যদি কার্বন সকল ইলেকট্রন দিয়ে বের হয় তাহলে সেটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন, আর যদি সকল ইলেকট্রন নিয়ে বের হয় তাহলে কার্বনায়ন। অলরাইট। এখন কার্বোক্যাটায়ন এবং কার্বনায়নের ডিগ্রি নির্ণয় সেম প্রসেস। কার্বোক্যাটায়ন যুক্ত কার্বন যে কয়টা কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে সেটা হচ্ছে তত ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেমন আমরা যদি এটা এক্সাম্পল দিই, CH3 এটা হচ্ছে কি প্লাস। এটা যদি প্লাস হয় তাহলে এটা কি কার্বোক্যাটায়ন। কারণ কার্বোক্যাটায়ন যুক্ত কার্বন কোনটা? কার্বোক্যাটায়ন যুক্ত কার্বন এটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা কার্বনের সাথে যুক্ত। তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অলরাইট। আর অনুরূপভাবে আমরা কার্বনায়নও নির্ণয় করতে পারবো। কার্বনায়ন কিভাবে নির্ণয় করব? কত ডিগ্রি কার্বনায়ন, সেটা যতটা সরাসরি কার্বনের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে তত ডিগ্রি কার্বনায়ন। তো এখানে সক্রিয়তার স্থিতিশীলতা আমরা পড়বো। স্থিতিশীলতা জানলে সক্রিয়তা তার বিপরীত। তো স্থিতিশীলতা, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা সর্বপ্রথম আমরা জানি।
ক্যাটায়নের স্থিতিশীলতা, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা হচ্ছে একেবারে সেম টু সেম আমরা যেটা পড়লাম কার্বন ফ্রি রেডিকেলের স্থিতিশীলতা সেটার মতোই, সেটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নের সক্রিয়তা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি CH3 প্লাস। কার্বো অ্যানায়নের স্থিতিশীলতা, কার্বানায়ন এর স্থিতিশীলতা কার্বনায়ন এর স্থিতিশীলতা হচ্ছে কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেলের উল্টাটা, সেটা হচ্ছে CH3 মাইনাস। এটার স্থিতিশীলতা সবচেয়ে বেশি, তারপর 1 ডিগ্রির, তারপর 2 ডিগ্রির, তারপর 3 ডিগ্রির। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা সুষম ভাঙন এবং বিষম ভাঙন পুরাটা শেষ করলাম। এবার আসো এখানে ইলেকট্রোফাইল বিকারক এবং নিউক্লিওফাইল বিকারক নামক দুইটা ছোট ছোট টপিকস আছে। ইলেকট্রোফাইল, ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষী, আকর্ষী। আর ফোবিক কখনোই, মানে যেমন হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক মানে পানিকে বিকর্ষণ করে, হাইড্রোফিলিক মানে পানিকে আকর্ষণ করে। তো ইলেকট্রোফাইল আমরা যদি বলি ইলেকট্রোফাইল মানে ইলেকট্রোফাইল কথার অর্থ হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে, ঠিক আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়। তাহলে ইলেকট্রোফাইল বিকারক ইলেকট্রোফাইল বিকারক, ইলেকট্রোফাইল বিকারক কোনগুলো? যেগুলো ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন। ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। তো ইলেকট্রনকে আকর্ষণ করবে কোন বিকারক? ইলেকট্রনকে আকর্ষণ করবে যেগুলোর ইলেকট্রনের অভাব আছে, সেগুলো ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো ধনাত্মক চার্জযুক্ত যে সকল কম্পাউন্ড আছে সেগুলো অবশ্যই ইলেকট্রোফাইল হবে। যার ধনাত্মক চার্জ সেটা ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন আরো কিছু মৌল আছে, যেমন তোমার অষ্টক সংকোচন যুক্ত মৌল, যেমন BF3, এটা হচ্ছে একটা অষ্টক সংকোচন যুক্ত মৌল। কিভাবে? বোরন এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কত থাকে? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে বোরনের দ্বিতীয় শক্তি স্তরে থাকে 3টা, বোরনের কারণ 5। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, তৃতীয় শক্তি স্তরে 3টা। এখন এখানে 3টা ফ্লোরিন এসে যদি যুক্ত হয়, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন এবং এখানে একটা ফ্লোরিন, 3টা ফ্লোরিন এসে যদি যুক্ত হলো 3টা ফ্লোরিন, সমযোজী বন্ধন গঠন করলো, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকছে? 6টা ইলেকট্রন। এখন আরো 2টা ইলেকট্রন আছে, তাহলে এর কি অষ্টক সংকোচন ঘটেছে, মানে 8টার কম ইলেকট্রন থাকলে সেই অবস্থাকে বলা হয় অষ্টক সংকোচন। তাহলে ধনাত্মক চার্জযুক্ত কম্পাউন্ডগুলো ইলেকট্রোফাইল বিকারক, অষ্টক সংকোচন যুক্ত কম্পাউন্ডগুলো ইলেকট্রোফাইল বিকারক। এছাড়া তোমার বিজোড় ইলেকট্রন যুক্ত কম্পাউন্ডগুলো ইলেকট্রোফাইল বিকারক। বিজোড় ইলেকট্রন যুক্ত কম্পাউন্ড হলে সেটা কি করতে চাইবে? জোড় ইলেকট্রন গঠন করতে চাইবে, বিজোড় ইলেকট্রন যুক্ত কম্পাউন্ড। তো 3 ক্যাটাগরির কম্পাউন্ডগুলো হচ্ছে তোমার ইলেকট্রোফাইল বিকারক, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন নিউক্লিওফাইল বিকারক, নিউক্লিয়াসের চার্জ কি বলতো? নিউক্লিয়াসের চার্জ সর্বদা হচ্ছে ধনাত্মক চার্জ। নিউক্লিওফাইল বিকারক, নিউক্লিয়াসের চার্জ সর্বদাই ধনাত্মক। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, সেই কারণে ধনাত্মক। তো নিউক্লিওফাইল বিকারক এটা দ্বারা বোঝাচ্ছে কি? নিউক্লিয়াসকে আকর্ষণ করে এরকম বিকারক, তাই কিনা? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। যে সকল বিকারক নিউক্লিয়াসকে আকর্ষণ করে সেগুলো হচ্ছে
নিউক্লিওফাইল বিকারক। কারণ নিউক্লিয়াসকে আকর্ষণ করে কোন বিকারকগুলো, বলো নিউক্লিয়াসকে কোন বিকারকগুলো আকর্ষণ করে? যেগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত হলে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তার মানে ঋণাত্মক চার্জ যুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত মৌলগুলো নিউক্লিয়াসকে আকর্ষণ করে, মৌল এবং কম্পাউন্ড সবই। এছাড়া যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, যেমন এটা মুক্ত জোড় ইলেকট্রন, যেমন NH3, এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল বিকারক। কিভাবে আমরা বুঝবো? এর মুক্ত জোড় ইলেকট্রন আছে। দেখো নাইট্রোজেন প্রথম শক্তি স্তর আঁকাও, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে 1 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তর আঁকাও, নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে কতটা ইলেকট্রন? দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3, নাইট্রোজেনের মোট 7টা, তাইলে 4 6, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 5 আর 2 7, ঠিক আছে 7টা। এখন এখানে এসে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে এসে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এইখানে এসে একটা হাইড্রোজেন যুক্ত হয়। 3টা হাইড্রোজেন এভাবে যদি যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হয়ে দাঁড়ায়? সর্বশেষ শক্তি স্তরে দেখো 6 2 8, এবার অষ্টক পূরণ হয়ে গেল। কিন্তু এখানে এই যে এখানে যদি তুমি একটু লক্ষ্য করো, এটা কি বলতো? এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। তো মুক্ত জোড় ইলেকট্রন থাকে যে সকল কম্পাউন্ডের, সে সকল কম্পাউন্ডগুলো কি হয়? মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সেগুলো নিউক্লিওফাইল বিকারক হয়। তাহলে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, যার মুক্ত জোড় ইলেকট্রন আছে, ইলেকট্রন কি করে? নিউক্লিয়াসকে আকর্ষণ করে। অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন সম্পন্ন কম্পাউন্ডগুলো নিউক্লিওফাইল বিকারক হয়ে থাকে। আচ্ছা, এটা ছিল আমাদের ইলেকট্রোফাইল বিকারক এবং নিউক্লিওফাইল বিকারক সম্পর্কে ধারণা। আর তোমার প্রশ্ন আসবে, এরকম একটা দিয়ে দিবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি ধরনের বিকারক বলো তো? কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড তুমি দেখবে এর অষ্টক সংকোচন হয়েছে না, মুক্ত জোড় ইলেকট্রন আছে, এর অবশ্যই অষ্টক সংকোচন হয়েছে। অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে, সেটা তুমি দেখবা। হ্যাঁ, এখানে ইয়া করে দেখবা অষ্টক সংকোচন ঘটেছে না অষ্টক প্রসারণ ঘটছে। যদি অষ্টক সংকোচন ঘটে তাহলে কি, অষ্টক যদি সংকোচন ঘটে তাহলে সেটা ইলেকট্রন কম আছে, তার মানে সেটা কি করবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রনকে আকর্ষণ করলে সেটা কি ফাইল বিকারক হবে? ইলেকট্রোফাইল বিকারক। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ইলেকট্রোফাইল বিকারক। এরকম ধরনের কোশ্চেন হবে, তো তোমাকে এগুলো বুঝতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি শেষ করলাম? আমরা সুষম বিভাজন, বিষম বিভাজন শেষ করলাম এবং নিউক্লিওফাইল ও ইলেকট্রোফাইল বিকারক শেষ করলাম। এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস, একেবারে বিক্রিয়া শুরু করার আগের বেসিক জিনিস। ঠিক আছে, মানে বিক্রিয়া শুরু হবে, এখন তুমি কি করবে? মানে অর্গানিক কেমিস্ট্রি প্রথমে তুমি নামকরণ শিখলা, কিভাবে নাম, কোনটার নাম কি সেটা শিখলা। এরপর যৌগগুলো আর মানে ভাঙলে কেমন কি কি তৈরি হতে পারে সেটা বুঝলা। সুষম ভাঙনের ফলে কি তৈরি হতে পারে, বিষম ভাঙনের ফলে কি কি তৈরি হতে পারে। তারপর শিখলা যে বিকারকগুলা আমরা ব্যবহার করব বিক্রিয়ার ক্ষেত্রে। একটা মানে বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে অর্গানিক কম্পাউন্ডের সাথে বিভিন্ন কিছুর বিক্রিয়া করছি, তো বিক্রিয়ার মেকানিজম দেখতে গেলে, মানে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে সেটা দেখতে গেলে বিকারকটা কোন ধর্মী সেটা আমাদের জানা প্রয়োজন। তো বিকারক মানে যেটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে, মানে জৈব যৌগ সেটার সাথে ওটার সাথে বিক্রিয়া করবে, সেটা কোন কোন ধরনের হতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমরা অফিসিয়ালি চলে যাচ্ছি বিক্রিয়াতে। তো এখন থেকে বিক্রিয়া শুরু হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকেন। আমরা শুরু করছি অ্যালকেন। অলরাইট, অ্যালকেন। প্রথমত অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। প্যারাফিন কেন বলা হয়? কারণ প্যারাফিন এই শব্দটার অর্থ হচ্ছে কম আসক্তি। কম আসক্তি। এই অ্যালকেনে দেখো সাধারণ সংকেত যদি আমরা দেখি, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। তার মানে আমরা যদি n এর মান দিই 2, তাহলে C2H 2 × 4 = 6। এটাকে যদি আমরা
মানে গাঠনিক সংকেতে ভাঙে, তাহলে দুইটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখন এখানে তুমি যদি খেয়াল করো প্রত্যেকটাই কি বন্ধ বলো তো? সিগমা বন্ধন। প্রত্যেকটাই সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন। এখন আমরা জানি সিগমা বন্ধন বেশি শক্তিশালী পাই বন্ধনের থেকে। তো এই যে অ্যালকেনে ডাবল বন্ড থাকে না, সেই কারণে দেখা যায় প্রত্যেকটাই পাই বন্ড, তো পাই বন্ডগুলো ভাঙা বেশি কষ্টকর। তো যেহেতু ভাঙা কষ্টকর, তাই এরা সাধারণত ভেঙে রাসায়নিক বিক্রিয়া দিতে চায় না, সেই কারণে রাসায়নিক বিক্রিয়া দিতে চায় না, সেই কারণে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার প্রতি কম আসক্তি। এই কম আসক্তি থাকার কারণে এটাকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কম আসক্তি। কম আসক্তি বলতে বোঝাচ্ছে এটা কি? রাসায়নিক বিক্রিয়ার প্রতি কম আসক্তি। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তি কম। আর আসক্তি কম বলতে কিসের প্রতি আসক্তি কম বোঝাচ্ছে? বোঝাচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি কম। অলরাইট, এখন অ্যালকেন আসলে কিভাবে তৈরি করা যায়? আমরা অ্যালকেন কিভাবে তৈরি করতে পারি? অ্যালকেন আমরা অনেকটা প্রসেসে তৈরি করতে পারি। প্রথম প্রসেস হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি। আমরা কয়েকটা বিক্রিয়া দ্বারা দেখব অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। আমরা সর্বপ্রথম দেখব উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি সর্বপ্রথম। আচ্ছা, তাহলে আমরা পড়ছি অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতির তিনটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে উডস বিক্রিয়া, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আরেকটা হচ্ছে গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন তৈরি। একটা হচ্ছে উডস বিক্রিয়া, আরেকটা গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি, আর একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা সর্বপ্রথম পড়তে যাচ্ছি উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি। উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন তৈরি। উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন তৈরি। উডস বিক্রিয়া কি? উডস বিক্রিয়া করার জন্য উডস বিক্রিয়ার বাংলা কথাটা হচ্ছে এরকম যে অ্যালকাইল হ্যালাইড দুই অণু, অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে, অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। এই বিক্রিয়াটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তুমি যদি নোট করতে চাও তাহলে আমার মুখের কথাটা লিখে নাও। সেটা হচ্ছে দুই অণু অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। এই বিক্রিয়াটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে দুই অণু অ্যালকাইল হ্যালাইড মানে আর দ্বারা প্রকাশ করছে অ্যালকাইল। অ্যালকাইল মৌলটা কি? অ্যালকাইল মূলকটা কি? এই যে তোমার সিএইচ সিএন সিএন এইচ 2n+2, এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন থেকে যখন আমি একটা হাইড্রোজেন বাদ দিব তখন কি তৈরি হবে? CnH2n+1। এটাই হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল মূলক। এটাকে বলা হয় কি? অ্যালকাইল মূলক। মূলক। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ গেছে, তার মানে কি এর একটা বন্ড উন্মুক্ত হবে, একটা বন্ড উন্মুক্ত হবে, একটা বন্ডের সাথে যে কোনো জিনিস যুক্ত হতে পারে। তো অ্যালকাইল হ্যালাইড বলতে বলছে এরকম একটা অ্যালকাইল মূলক আছে এবং তার সাথে কি আছে? একটা হ্যালোজেন আছে। ঠিক আছে, তো অ্যালকাইল হ্যালাইড দুই অণু অ্যালকাইল হ্যালাইড দুই অণু সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে ড্রাই ইথার শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। উচ্চতর অ্যালকেন তৈরি করে। তাহলে দেখো এখানে কয়টা আছে? দুইটা অ্যালকাইল মূলক আছে, তাহলে দুইটা অ্যালকাইল মূলক প্লাস এখানে দুই অণু কি আছে? সোডিয়াম আছে, দুই অণু সোডিয়াম আছে, দুই অণু সোডিয়াম হ্যালাইড, দুই অণু সোডিয়াম হ্যালাইড, শেষ বিক্রিয়া। তাহলে তোমার কি? দুই অণু অ্যালকাইল হ্যালাইড দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। উচ্চতর অ্যালকেন দেখো এখানে ছিল তোমার কি আর, এখানে আর 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 মানে চেনটা বাড়লো না, অ্যালকেনের চেনটা বাড়ছে, সেই কারণে বলা হচ্ছে উচ্চতর অ্যালকেন। আচ্ছা, আমরা এটা একটা এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবো। যেমন ধরো এইটা CH3Cl, তাহলে এটা কি বলতো?
এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, 2 অণু মিথাইল ক্লোরাইড 2 অণু সোডিয়ামের সাথে ডাই ইথারকে ডি দ্বারা প্রকাশ করছে, ডাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করতেছে। তাহলে এখানে কি আছে, এখানে আছে CH3, তাহলে এখানে দুইটা CH3 আসবে একসাথে, তাই কিনা? তাহলে CH3 প্লাস এখানে তাহলে 2 অণু সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে এটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা কি তৈরি করলাম, এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যালকেন। এই যে সো এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যালকেন, অ্যালকেন। এখানে এই অ্যালকেনটার নাম কি? এই অ্যালকেনটার নাম হচ্ছে ইথেন। তাহলে আমরা কি করতে পারছি, উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করতে পারছি। এখন আমরা এখানে একটা প্রবলেম লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে এরকম চেন রাখি CH3 CH2 Cl, তাহলে দেখব যে এটার দ্বিগুণ এই পাশে পাবো, অর্থাৎ এই পাশে পাবো CH3 CH2 CH2 CH4, এটা পাবো যুক্ত হয়ে দুই অণু একই সাথে যুক্ত হয়ে, এখানে যেমন CH3 যুক্ত হয়ে দুইটা চেন, দুইটা CH3 বিশিষ্ট একটা চেন তৈরি করছে, এখানে তাহলে দুইটা যুক্ত হয়ে 4টা চেন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করবে। তাহলে সবসময় দেখতে পাচ্ছি ডাবল হয়ে যাচ্ছে, তাহলে ডাবল হচ্ছে তার মানে এখানে বুঝতে পারতেছি যে বিজোড় কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে, যেমন প্রোপেনে কয়টা কার্বন থাকে? 3টা। তাহলে প্রোপেন আমরা কিভাবে তৈরি করব? উডস বিক্রিয়া দ্বারা প্রোপেন কিভাবে তৈরি করব? তো প্রোপেন তৈরি করার জন্য অথবা পেন্টেন তৈরি করার জন্য অথবা হেপটেন 7 কার্বন বিশিষ্ট হেপটেন তৈরি করার জন্য অথবা 9 কার্বন বিশিষ্ট ননেন তৈরি করার জন্য উডস বিক্রিয়া উপযোগী নয়। তো বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। সেখানে লিখে দিই বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয়, অর্থাৎ বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয়। তবে আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? এটা উপযোগী নয় মানে ততটা ইফেক্টিভ না, তবে দেখো আমরা এটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে CH3 এখন CH3 CH2 Cl CH3 Cl প্লাস 2 অণু সোডিয়াম, সাথে নিলাম ড্রাই ইথার, শুষ্ক ইথার। তাহলে এখানে দেখো আমরা 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিছি, একই অ্যালকাইল হ্যালাইড নিই, এখানে ভিন্ন ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিছি, ভিন্ন ভিন্ন। তাহলে এখানে এইটুকু অংশ আর এইটুকু অংশ যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে তৈরি করছে CH3 CH2 CH3 প্লাস 2 অণু সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা প্রোপেন পেলাম, প্রোপেন। এটা পাওয়া যাবে কিন্তু এটা উপযোগী নয়। এটা উপযোগী না হওয়ার কারণও আছে অনেক। এটা উপযোগী না হওয়ার কারণ হচ্ছে তোমার দেখা যায় মানে এটা অতি এক্সপেন্সিভ হয়ে যায় আর অন্য জিনিসও তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটার ক্ষেত্রে অন্য জিনিসও তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে? এই যে এটা দেখো, তুমি কি মেপে এক অণুই দিতে পারবা? এটাও কি মেপে এক অণুই দিতে পারবা? না। তুমি যখন বিক্রিয়া করাবা তখন দেখাচ্ছে এটা তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঢেলে দিছো, এটা ধরো 2 গ্লাস ঢালছো, এটা ধরো 3 গ্লাস ঢালছো, এরকম, অথবা 2 গ্লাস ঢালছো। তাহলে এখানে কি একটা অণু আছে? একটা অণু নেই, অসংখ্য অণু আছে। তো দেখা যাচ্ছে এই দুইটা যুক্ত হয়ে এই মৌলটা তৈরি করতে পারে CH3 CH2, মানে এটাই দুইবার যুক্ত হচ্ছে CH2 CH3, তাহলে বিউটান তৈরি হলো। আবার এটাও দুইবার যুক্ত হচ্ছে, তাহলে কি তৈরি হলো? CH3 CH3। তাহলে তুমি প্রোপেন যে তৈরি করছো সেটার সাথে উপজাত হিসেবে এগুলোও পাচ্ছ, কিন্তু তুমি শুধুমাত্র তৈরি করতে যাচ্ছ কি? প্রোপেন। তার মানে তুমি প্রোপেন শুধুমাত্র তৈরি করতে যাচ্ছ বাট উপজাত হিসেবে এগুলো পাচ্ছ, তাহলে তোমার ইফেক্টিভ হলো না। সেই কারণে বলা হচ্ছে উডস বিক্রিয়া বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট
অ্যালকেন তৈরির জন্য উপযোগী নয়। আচ্ছা, এখানে আমরা জানি 3 ডিগ্রি এখানে অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি যদি আমরা নির্ণয় করি, অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি এটা এটার কথা চিন্তা করো তো, CH3 CH3 CH3, এখানে আছে একটা হ্যালোজেন। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হবে? 3 ডিগ্রি। কারণ দেখো হ্যালাইডের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটা 1 2 3টা কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি নির্ণয় করতে হলে হ্যালোজেন মূলকটা যে কার্বনের সাথে যুক্ত হয় সেই কার্বনটা সরাসরি যতটি কার্বনের সাথে যুক্ত আছে সেই সংখ্যাটা হচ্ছে সেটার ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এটা। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যে অ্যালকেন তৈরি করার জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দরকার হয় সেটি উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা হয় না, সম্ভব নয়। এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া। এটা আমরা এখন পড়বো না, এটা আমরা যখন অ্যালকাইল হ্যালাইড বিস্তারিত পড়বো। অ্যালকাইল হ্যালাইডের একটা টপিকস আছে, ঠিক আছে, অনেক বড় টপিকস, ওটা পড়বো তখন SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়া পড়বো এবং তখন বুঝবো কেন হয় না। তো এই যে অ্যালকাইল হ্যালাইড দিয়েও তো আমরা কি তৈরি করতে পারবো? উচ্চতর অ্যালকেন তৈরি করতে পারবো, কারণ অ্যালকাইল হ্যালাইড 2 অনুযুক্ত হয়ে কি করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। তাহলে এই অ্যালকাইল হ্যালাইড দিয়ে আমরা উচ্চতর অ্যালকেন তৈরি করতে পারবো, কিন্তু ওই মানে এটা বেশি উপযোগী নয়, মানে উপযোগী নয় বলছে মানে তৈরি করা যাবে না, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিয়ে অ্যালকেন তৈরি করা যাবে না। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিয়ে অ্যালকেন তৈরি করা যাবে না। এটা SN1 SN2 বিক্রিয়া যখন পড়বো তখন বিস্তারিত বোঝাবো যে কেন যায় না, এখন এটা বাদ থাক। তো এখান থেকে তোমাকে লিখে আনতে হবে যে অ্যালকেন তৈরির জন্য, যে অ্যালকেন তৈরির জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দরকার, সেটি মানে সেই অ্যালকেন বা সেটি উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা হয় না। বিক্রিয়ার গতি খুবই কম হওয়ার কারণে এটা করা হয় না, এটার ক্ষেত্রে বিক্রিয়ার গতি খুবই কম, সে কারণে এটা দ্বারা তৈরি করা হয় না। কেন কম আমরা SN1 SN2 বিক্রিয়া যখন করবো তখন বুঝবো। অলরাইট, তো আমরা আরেকটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির জন্য উডস বিক্রিয়া খুবই উপযোগী। জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করার জন্য উডস বিক্রিয়া খুবই উপযোগী, বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির জন্য উপযোগী নয়। এবার আসি আমরা আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন অপসারণ। ডিকার্বক্সিলেশন মানে কার্বন অপসারণ। তো এখানে আমরা ইউজ করি সোডা লাইম, এই বিক্রিয়াতে সোডা লাইম ইউজ করা হয়। তো সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এই দুইটার মিশ্রণকে কি বলা হয়? সোডা লাইম, এটা ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মিশ্রণকে বলা হয় কি? এই দুইটার মিশ্রণকে একসাথে ডাকা হয় সোডা লাইম। ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে সোডা, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সোডা, আর ক্যালসিয়াম অক্সাইড এটা কি? এটা হচ্ছে চুনকে কি নামে রাখা হয়? চুনকে লাইম নামে ডাকা হয়। তো এটা সোডা আর এটা হচ্ছে লাইম, তো এটাকে একসাথে বলা হয় কি? সোডা লাইম। তো এই বিক্রিয়াতে সোডা লাইম ইউজ করা হয়। তো এই বিক্রিয়ার একেবারে স্কেচ যদি আমি বলি, এই বিক্রিয়ার স্কেচ হচ্ছে এরকম, একটা অ্যালকাইল মূলক থাকে, অ্যালকাইল মূলকের সাথে CONA, মানে এটাকে বলা হয় সোডিয়াম কার্বক্সিলেট, এটাকে বলা হয় সোডিয়াম কার্বক্সিলেট। তো সোডিয়াম কার্বক্সিলেটের সাথে সোডা লাইম যুক্ত করা হয়। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি? ক্যালসিয়াম অক্সাইড।
তো সোডিয়াম কার্বক্সিলেটের সাথে সোডা লাইম যুক্ত করা হয়, যুক্ত করে উত্তপ্ত করা হয়। এর ফলে এই যে এখানকার অ্যালকাইল মূলক আর এই যে এখানকার হাইড্রোজেন, এই দুইটা এক জায়গায় হয়। এই যে অ্যালকাইল মূলক, এই হাইড্রোজেন এক জায়গায় হয়। তাহলে এখানে আর এইচ গঠন করলো। অ্যালকাইল মূলকটা কি বলতো? অ্যালকাইল মূলক CH4 থেকে অ্যালকাইল মূলক তৈরি করতে হলে কি হবে বলতো? CH3, একটা হাইড্রোজেন বাদ দিলে অ্যালকাইল মূলক তৈরি হলো। এখন এটার সাথে ধরো তুমি আরেকটা হাইড্রোজেন যোগ করছো, তাহলে CH4 হয়ে গেল, মানে কি আবার অ্যালকেন হয়ে গেল। তো অ্যালকাইল মূলকের সাথে যদি এইচ দাও তাহলে সেটা কি হচ্ছে? সেটা আসলে আলটিমেটলি অ্যালকেন হয়ে যাচ্ছে। তো এখানে আর এর সাথে এইচ চলে আসলো, তার মানে কি এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যালকেন। আর এর সাথে যখন এইচ চলে আসলো তখন এটা অ্যালকেন হয়ে গেল। তো আর এর সাথে এই যে এইচ চলে আসে। বাকি কি হয়? বাকি ক্ষেত্রে তোমার এই যে দুই, এখানে একটা সোডিয়াম আছে, এখানে একটা সোডিয়াম আছে, বাকি জিনিস 2 অণু সোডিয়াম, আর কি থাকে এখানে? কার্বন, COO, আর এখানে আরেকটা অক্সিজেন, তাহলে CO3, সোডিয়াম কার্বনেট। তাহলে কি তৈরি হয়? এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন তৈরি হয় আর সোডিয়াম কার্বনেট তৈরি হয়। এটা হচ্ছে অ্যালকেন। তাহলে আশা করি বুঝতে পারছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার স্কেচটা। তাহলে আমরা একটা উদাহরণ দিই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার। ধরো এটা আছে CH3COO, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি? এটা হচ্ছে সোডিয়াম কার্বক্সি মিথানয়েড, সোডিয়াম কার্বক্সি মিথানয়েড। এর যে এটা কি মিথাইল মূলক, তাই সোডিয়াম কার্বক্সি মিথানয়েড, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সোডিয়াম কার্বক্সি মিথানয়েডের সাথে ক্যালসিয়াম অক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? এই যে এইখানে CH3 আর এখানে H একসাথে কি তৈরি করছে? CH4। এটা হচ্ছে কি একটা অ্যালকেন, সেই অ্যালকেনের নাম কি? মিথেন। সাথে কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকেন। এটা কি? এটা হচ্ছে মিথেন। মিথেন তৈরি হলো। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার আমি যেটা পড়লাম সেটা হচ্ছে সোডা লাইম পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হচ্ছে সোডা লাইম পদ্ধতি। সোডা লাইম পদ্ধতি, কারণ এটাতে কি ইউজ করা হয়? সোডা লাইম ইউজ করা হয়। সোডা লাইম পদ্ধতি, এই পুরো পদ্ধতির নামই হচ্ছে সোডা লাইম পদ্ধতি। যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে সোডা লাইম পদ্ধতি। এবার আমরা পড়ব ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আরেকটা পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা হয়, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, বা এটাকে বলা হয় কোব বিশ্লেষণ, কারণ বিজ্ঞানী কোব এটা তৈরি করছিল। তো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তো তড়িৎ বিশ্লেষণে কি কি করা হয় বলতো? তড়িৎ বিশ্লেষণে একটা কি না হয়? সেল তৈরি করা হয়। সেই সেল এরকম একটা পাত্র থাকে, পাত্রের ভিতর কি নেওয়া হয়? ইলেকট্রোলাইট নেওয়া হয়, তারপর এখানে একটা অ্যানোড থাকে, তারপর এখানে একটা ক্যাথোড থাকে। তো এই যে অর্গানিক যে কম্পাউন্ড গুলো আছে এখানে কি করা হবে? এখানে এই অর্গানিক কম্পাউন্ড গুলোকে এরকম একটা পাত্রে নেওয়া হবে, এরকম একটা পাত্রে নিয়ে ইলেকট্রোলাইট তৈরি করা হবে, তারপর বিদ্যুৎ চালনা করা হবে, যেমন তড়িৎ বিশ্লেষণ কোষে করা হয়। এখানে এই কাজই করা হবে। করে অ্যানোড আর ক্যাথোডে দুইটা জিনিস উৎপন্ন হবে, অ্যানোড আর ক্যাথোডে দুইটা জিনিস উৎপন্ন হবে। তো অ্যানোডে উৎপন্ন হয় একটা অ্যালকেন। তো আমরা সেটা দেখব। এটাতে কি করা হয়? এটার স্কেচ যদি আঁকাই, তো এই যে ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইটের মধ্যে এই জিনিসটা নেওয়া হয়। ইলেকট্রোলাইটের মধ্যে নেওয়া হয় 2 অণু সেম জিনিস, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বন বুঝেছো, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সাথে সোডিয়াম কার্বনেটের সাথে 2 অণু পানি নেওয়া হয়। তো পানিকে আমরা এভাবে লিখছি যাতে বিক্রিয়াটা বোঝাতে সুবিধা হয়। তাহলে 2 অণু পানিকে আমরা এভাবে লিখছি। এখন এখানে কি করা হয়? বিদ্যুৎ চালনা করা হয়। বিদ্যুৎ চালনা করা মানে এই যে এখানে কি করা হচ্ছে? এখানে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ।
তড়িৎ বিশ্লেষণ করার পর এই যে এখানে তোমার দুইটা আর আছে, এই দুইটা আর এক জায়গায় হয়, আর আর যে প্রথমে যে দুইটা আছে দুইটা আর এক জায়গায় হয়, আর আর প্লাস এই যে এখানে দুই অণু সিও আছে, তো দুই অণু সিও মিলে কার্বন ডাইঅক্সাইড বের করে দুই অণু। তারপর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে তোমার বাকি থাকলো সোডিয়াম, আর এই যে এগুলো, এই যে দুই অণু সোডিয়াম আছে এখানে, এই দুই অণু সোডিয়াম দুই অণু হাইড্রোক্সাইড মূলককে নিয়ে দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে শুধুমাত্র আর বাকি থাকলো দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে তোমার এখানে নেওয়া হয় কি দুই অণু সোডিয়াম অ্যালকানয়েড, দুই অণু সোডিয়াম অ্যালকানয়েড নেওয়া হয়, দুই অণু সোডিয়াম অ্যালকানয়েডের সাথে দুই অণু পানি বিক্রিয়া করে, দুই অণু পানি বিক্রিয়া করে, দুই অণু পানি বিক্রিয়া করে। এটা এটা ইকুয়েশনটা লেখা খুবই সোজা, দেখো এই প্রথম দুইটা একসাথে, তারপর এই দুইটা একসাথে, তারপর এই যে সোডিয়াম দুইটা হাইড্রোক্সাইড মূলককে নিল, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, তারপর দুইটা হাইড্রোজেন। আমাদের স্যাররা এভাবে আমাকে পড়াতো না, বাট এটা তো এই বিক্রিয়াটা দেখলে আসলে মনে রাখার টেকনিকটা কি, একবার দুইবার যদি লেখো তাহলে তো নিজে থেকে এগুলো চলে আসার কথা। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকেন, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকেন। তো এই যে এই অংশটুকু যেটুকু আছে এটুকু তৈরি হয় অ্যানোডে, আর এইটুকু অংশ তৈরি হয় ক্যাথোডে। তো এগুলো তৈরি হয় কি অ্যানোডে, আর এই অংশটুকু তৈরি হয় ক্যাথোডে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করার পর অ্যানোডে আমরা এই অ্যালকেনটা পাবো, আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন পাবো। তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতির দুইটা বিক্রিয়া দেখলাম, একটা হচ্ছে উডস বিক্রিয়া, আর একটা দেখলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আবার দুই ধরনের, একটা হচ্ছে সোডা লাইম পদ্ধতিতে, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির আরেক নাম হচ্ছে কোপ বিশ্লেষণ, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরি। এখন আমরা দেখব গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা হয়। গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে আর এমজি এক্স। এখানে এমজি কি? এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম, এক্স কি? এক্স হচ্ছে হ্যালোজেন, আর কি? আর হচ্ছে অ্যালকাইল মূলক, আর হচ্ছে অ্যালকাইল মূলক, এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এক্স হচ্ছে হ্যালোজেন। তো একটা অ্যালকাইল মূলকের সাথে এমজিএক্স এটা যদি যুক্ত হয় তাহলে যে বিকারকটা তৈরি করে সেটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এখন আর এটা অ্যালকাইল মূলক, সেটা হচ্ছে কি অ্যালকাইল মূলকটা আমরা এটা বললাম অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে। এখন অ্যারোমেটিকও হইতে পারে, অ্যারোমেটিক যখন হয় তখন সেটা কি বেনজিন। অ্যারোমেটিক যৌগ, আমরা অ্যারোমেটিক যৌগের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজিন। তো বেনজিনের এটাকেও আমরা কি হিসাবে বিবেচনা করলাম? আর অ্যালকাইল মূলক হিসেবে বিবেচনা করলাম। তো এটার সাথেও যদি এমজিএক্স থাকে তাহলে এটাকেও কি বলা হবে? গ্রিগনার্ড বিকারক। অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক। এখন এখানে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন কিভাবে তৈরি হয়? গ্রিগনার্ড বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। যে গ্রিগনার্ড বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। আচ্ছা, আমি প্রথমে লিখি, তারপর সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ কি সেটা আমি বুঝে দিই। গ্রিগনার্ড বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। অ্যালকেন উৎপন্ন করে। তাহলে সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট মানে যৌগটা কি? সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ হচ্ছে যদি কোনো একটা হাইড্রোজেন যদি তোমার এই কয়টা মৌলের সাথে যুক্ত থাকে, এটাকে আমি এভাবে প্রয়োগ করি ফোন কল। মানে কি? FON, ফোন, CL
FON, ফোন, Cl, এটা দ্বারা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন। অর্থাৎ হাইড্রোজেন ফোন কল মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এগুলোর সাথে যদি সরাসরি যুক্ত থাকে, ফোন কল এগুলোর সাথে যদি সরাসরি যুক্ত থাকে, মানে এই সকল মৌল এগুলোর সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে সেই হাইড্রোজেনকে বলা হয় কি সক্রিয় হাইড্রোজেন। সরাসরি যুক্ত থাকলে সেই হাইড্রোজেনকে সক্রিয় হাইড্রোজেন বলে, সক্রিয় হাইড্রোজেন বলে। এখন বোঝো, আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন এইটা পানির অণু, পানির অণুতে হাইড্রোজেনটা কি সক্রিয় হাইড্রোজেন? অ্যান্সার ইজ ইয়েস, সক্রিয় হাইড্রোজেন। কারণ কি এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, অক্সিজেনটা কি ওইখানে আছে ফোন কল, FONCl, ফোন কল। তারপর এখানে তুমি দেখো, যদি আমি এটার কথা বলি যে CH3COOH, এই যে এই হাইড্রোজেনটা কি সক্রিয় হাইড্রোজেন? ইয়েস, কারণ এটা কি অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাহলে এটাও কি সক্রিয় হাইড্রোজেন। তারপর আমি একটা এক্সাম্পল দিই, এটা হতে পারে এক্সাম্পল CH3OH, এটা কি সক্রিয় হাইড্রোজেন? ইয়েস, এটা সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট একটা যৌগ। অর্থাৎ সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ কি একটা পানির অণু, এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড বা তোমার এটাকে কি বলা হয় মিথক্সি কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে মিথানল, এটাকে বলা হয় মিথানল। এগুলো কি, এগুলো হচ্ছে সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ। তো এগুলো হচ্ছে সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ। তো সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট এই সকল যৌগের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। আচ্ছা, তাহলে কিভাবে তৈরি করে আমরা একটু দেখি। এটা হচ্ছে গ্রিগনার বিকারক RMgX, এটা হচ্ছে গ্রিগনার বিকারক RMgX। এটা সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট একটা যৌগ, ধরি এটা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ। এটা হচ্ছে কি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন অথবা ক্লোরিন, এই চারটার মধ্যে যে কোনো একটা জিনিস। তো এটার সাথে বিক্রিয়া করবে, যখন বিক্রিয়া করার সময় আর এর সাথে কি যুক্ত হবে? এইচ যুক্ত হবে, আর এই Mg এটাকে নিয়ে যাবে, তাহলে MgAX। সিম্পল, একেবারে সিম্পল। এই যে এইচটাকে নিবে আর MgX নিবে এটাকে, শেষ। এখন এই যে RH, এটাই কি বলতো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন। আমি যদি ওই ইয়াটা দিয়ে করি, এইটা RMg, আচ্ছা RMgX না, এই যে তোমার যে বলয়টা আছে সেটা হচ্ছে Mg, এই যে বলয়টা আছে সেটাই তো আর, তো বেনজিনের যে বলয়টা সেটাই তো আর, তাহলে MgX এটা এইচ এর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে বেনজিন বলয়টা কি নেবে? এইচ নেবে। বেনজিন বলয়টা যদি এইচ নেয়, এখানে আসলে কার্বনের সাথে এইচ বোঝাচ্ছে, যখন আমরা একেবারে ক্লোজ করে দিচ্ছি, সাথে কি তৈরি করলো? MgAX। তাহলে এটা কি তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে বেনজিন। বেনজিন একটা সরল অ্যারোমেটিক যৌগ। তো আমরা মানে এটা মনে রাখবো, আমরা এখন এটা পড়তেছি, এটা আমরা পড়বো, এটা যখন অ্যারোমেটিক যৌগ পড়বো তখন এই বিক্রিয়াটা পড়বো, আগেই পড়ে দিলাম। তো অ্যালকেন তৈরি হয় গ্রিগনার বিকরক দ্বারা। কিভাবে? গ্রিগনার বিকরকের সাথে একটা সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এইটা আমরা দেখলাম পানির অণুটা হচ্ছে একটা সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ। আমরা যদি CH3MgCl এটা বলে, এটা কি বলতো? এটা একটা গ্রিগনার বিকারক। এটা হচ্ছে আর এটা হচ্ছে MgCl, এটা একটা গ্রিগনার বিকারক। তাহলে গ্রিগনার বিকারক যে কোনো সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যৌগ, যেমন পানির অণু, এটার সাথে বিক্রিয়া যদি করে, তাহলে এটা কি করবে? এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা কি করবে? নিয়ে চলে যাবে। কোন অংশটুকু? এই যে আর অংশটুকু নিয়ে চলে যাবে। তাহলে আর অংশটুকু নিয়ে চলে গেল, তাহলে এখানে হচ্ছে কত থাকলো? CH4। আর বাকি অংশটুকুকে MgCl নেবে, তার মানে এই যে এই অংশটুকু আর এই অংশটুকু এক জায়গায় হবে। তাহলে এখানে হচ্ছে Mg, ও অংশটুকু কত? OHCl। তাহলে এটা হচ্ছে কি পেলাম আমরা? মিথেন পাইলাম, যেটা হচ্ছে একটা অ্যালকেন। অলরাইট,
তাহলে আমরা এইভাবে গ্রিগনার বিকারকের সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারবো। এখন আমরা আগে বলেছি যে অ্যালকেন প্যারাফিন, অ্যালকেন কি বলা হয়, প্যারাফিন বলা হয়, কারণ কি এটা ইয়ার প্রতি, রাসায়নিক বিক্রিয়ার প্রতি কম আসক্তি প্রদর্শন করে, সে কারণে এদেরকে বলা হয় প্যারাফিন। রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি এদের কম, সে কারণে তোমার অন্যান্য যখন আমরা টপিকস পড়বো অ্যালকিন, অ্যালকাইন, এগুলোতে অনেক বিক্রিয়া দেখবো, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এরকম বিক্রিয়া নাই। তো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াতে এখন আমরা চলে যাচ্ছি। অ্যালকেন শুধুমাত্র এক ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখন চলে যাচ্ছি অ্যালকেনের বিক্রিয়াতে। আমরা তখন পড়লাম অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেন সাধারণত রাসায়নিক বিক্রিয়া দেয় না, কিন্তু একে যদি অনেক শক্তি প্রদান করা হয় তখন তাহলে এটা ভেঙে গিয়ে রাসায়নিক বিক্রিয়া দেয়। তো সেই বিক্রিয়াটা শুধুমাত্র হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালকেন শুধুমাত্র কোন বিক্রিয়া দেয়? শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা তোমরা অলরেডি পরিবেশ রসায়নে পড়ে আসছো। এই বিক্রিয়াটা কি? যে কোনো একটা অ্যালকেন নাও, যেমন CH4, এটাকে সর্বপ্রথম একটা ক্লোরিন এইচ মিউ, এটা হচ্ছে সূর্য শক্তি, এইচ মিউ কি? আলোর শক্তি প্রদান করা হচ্ছে, বলা হচ্ছে আলোর উপস্থিতিতে ক্লোরিন এই যে কি করে, মিথেনকে আক্রমণ করে, পরে CH3 একটা হাইড্রোজেন কি করে, ক্লোরিন প্রতিস্থাপন করে আর একটা হাইড্রোজেনের সাথে HCl ওয়াটার করে। বুঝছো? এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের করে একটা ক্লোরিনের সাথে যুক্ত হয় HCl, আর একটা ক্লোরিন এটার সাথে মানে যুক্ত হলো। তার মানে কি, একটা হাইড্রোজেনকে এই ক্লোরিন প্রতিস্থাপন করলো, তার কারণে এই বিক্রিয়াটাকে কি বলা হচ্ছে? প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে কি হয়, যেটা তৈরি হলো CHCl, এটাকে আবার আরেকটা ক্লোরিন আক্রমণ করে, এবার তৈরি করে CH2Cl2, মানে আরেকটা ক্লোরিন আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। এরপর কি করে, CH2Cl2 যেটা তৈরি হয়েছে এটাকে আবার আরেকটা ক্লোরিন আক্রমণ করে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে, তাহলে কি থাকলো? CHCl3HCl। এরপর যেটা উৎপন্ন হয়েছে CHCl3, এটাকে আরেকটা ক্লোরিন আক্রমণ করে আরেকটা যে হাইড্রোজেন আছে সেটা এবার প্রতিস্থাপন করে, তাহলে আচ্ছা এখানে CCl2 CCl3, আচ্ছা CCl, তার এবার কত? CCl4 প্লাস HCl। তো এই বিক্রিয়াটা এটা হচ্ছে একটা চেইন রিঅ্যাকশন। এটা কি? এটা হচ্ছে একটা চেইন রিঅ্যাকশন, এভাবে চলতেই থাকে। চেইন রিঅ্যাকশনটা এভাবে চলতে থাকে। এটাই হচ্ছে অ্যালকেনের কি? প্রতিস্থাপন বিক্রিয়া। এই একটা বিক্রিয়া শুধুমাত্র অ্যালকেন দিয়ে থাকে। আচ্ছা, এখন এই বিক্রিয়ার কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে এখানে আক্রমণকারী বিকারক হিসেবে আমরা হ্যালোজেন ইউজ করতে পারি। ঠিক আছে, যে আক্রমণকারী বিকারক হিসেবে কি ইউজ করা হয়? হ্যালোজেন। এখন হ্যালোজেন কোনগুলো আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ইউজ করি ক্লোরিন আর ব্রোমিন ইউজ করি। ফ্লোরিন আর আয়োডিন ইউজ করা হয় না। ফ্লোরিন আর আয়োডিন কেন ইউজ করা হয় না? ফ্লোরিন আর আয়োডিন ইউজ না করার কারণ হচ্ছে ফ্লোরিন অনেক তাপ উৎপন্ন করে এবং আয়োডিন হচ্ছে একটা তীব্র বিজারক। মানে আয়োডিন তীব্র বিজারক, মানে আয়োডিনের ফলে এখানে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে। যে আয়োডিন ইউজ করতাম তাহলে কি তৈরি হতো? হাইড্রোজেন আয়োডাইড। এটা হচ্ছে তীব্র বিজারক। তীব্র বিজারক এটা কি করে? এই CCl কে আবার বিজারিত করে আবার এই যে এটাই তৈরি করে, মানে রিভার্স রিঅ্যাকশন দিয়ে দেয়। তাই আয়োডিন ব্যবহার করলে আসলে বিক্রিয়াটা হয় না, রিভার্স বিপরীত দিকে ঘুরে আসে, সেই কারণে আয়োডিন ইউজ করা হয় না। আর ফ্লোরিন অনেক তাপ উৎপন্ন করে এই বিক্রিয়ায়, তাই ফ্লোরিন ইউজ করে না। আমি যে পিডিএফটা দিছি দেখবা যে এগুলো সব সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, আমার ক্লাস করার পর আমি যে তোমাকে পিডিএফটা দিছিলাম অর্গানিক কেমিস্ট্রির, ওগুলা তোমরা পড়বা। ঠিক আছে, তাহলে বুঝতে পারবা যে এগুলো সব রিলেট করতে পারো, সুন্দর করে সব লেখা আছে। আর ওই পিডিএফ অনুসারে আমি পড়াচ্ছি, ওটাতে বেশিও নাই কমও নাই। আচ্ছা, এবার আমরা কয়েকটা জিনিস দেখবো। সেটা হচ্ছে এখানে আমরা একটার ক্ষেত্রে দেখলাম, সেটা হচ্ছে এখানে
এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে দেখলাম। এখন অধিক কার্বন বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়াটা দেখি এরকম, এটা সাপোজ এটা তোমাকে বললাম, এটা তুমি ফিল আপ করে বিক্রিয়াটা পূরণ করো। তুমি করলা কি CH3 তোমাকে প্রশ্ন দিয়েছে CH3 CH2 CH3, এটার সাথে ব্রোমিন বিক্রিয়া করছে আলোর উপস্থিতিতে, তাহলে কি তৈরি করবে? তাহলে কি এটা অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এখন তুমি তাহলে বলবা এটা দুই ধরনের অ্যান্সার হইতে পারে। এখানে দেখো তো কোন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, এইটার হাইড্রোজেনকে না এটার হাইড্রোজেনকে? এইটার এটা তো সেম, তাই আমরা এটার পজিশন তো সেম, এটাও প্রথম থেকে শুরু, এদিক থেকে আসলে এটাও প্রথম থেকে শুরু। সো এটার প্রতিস্থাপন করার এটার প্রতিস্থাপন করার একই বিষয়। তো আমরা বলতে যাচ্ছি কোন অবস্থানের হাইড্রোজেনকে ব্রোমিন আসলে প্রতিস্থাপন করবে সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো এখানে দুই অবস্থানেরই করতে পারে, তো এখানে দুইটাই কন্ডিশন আসে। এটা হচ্ছে প্রথমটা, এটা CH3 CH2 CH2 Br প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, এটা অপশন আসতে পারে। মানে লাস্টের যে হাইড্রোজেন আছে সেটাকে প্রতিস্থাপন করছে, অথবা মধ্যের যে হাইড্রোজেন আছে সেটাকেও কি করতে পারে? প্রতিস্থাপন করতে পারে। তাহলে এখানে আমাদের দুইটা কেজি হতে পারে, তাই কি না? এখানে দুইটা কেজি হতে পারে। কোনটা হবে, কোনটা মূল উৎপাদ হবে? আসলে দুইটাই হবে, দুই ধরনের যৌগ উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে, কিন্তু মূল উৎপাদ হবে এইটা, এটা হচ্ছে মূল উৎপাদ। কেন এটা মূল উৎপাদ হবে? এখন আমাদের ওই যে আমরা কেন আসলে কার্বো ক্যাটায়নের হচ্ছে স্থিতিশীলতা, কার্বন আয়নের স্থিতিশীলতা, তারপর ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা পড়লাম, এখন বুঝতে পারবো। দেখো এটা আসলে বিক্রিয়াটা হয় এরকম, মেকানিজমটা যদি আমরা দেখি CH3 CH2 CH3 প্লাস ব্রোমিন, এটাকে যখন ইয়ে করা হয় তখন দুইটা কেস হয়। এখানে এইটা এটা ভেঙে সর্বপ্রথম এটা তৈরি হয়, সেটা হচ্ছে CH3 CH3 CH2 CH2, এখানে ফ্রি রেডিক্যাল প্লাস হাইড্রোজেন ব্রোমাইড প্লাস ব্রোমিন মাইনাস, এরকম। এই যে এখানে যে হাইড্রোজেনটা ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন একটা ব্রোমিন নিয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের আসলো, তাহলে এটা কি হলো? একটা ফ্রি রেডিক্যালে তৈরি হলো। এখন এই ব্রোমিনটা যদি এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে কি হইতো? এই হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করে তাহলে এটা হইতো CH3, ফ্রি রেডিক্যাল তৈরি হতো এখানে, এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হতো এখানে, এখানে CH3 থাকতো, এখান থেকে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন করছে সেটার সাথে হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করতে, এখানে একটা ব্রোমিন মাইনাস থাকতো। এই যে ব্রোমিন মাইনাসটা আসলে এটার সাথে যুক্ত হবে এবং এটার সাথে যুক্ত হয়ে এই যে এটা গঠন করে। এখন আমরা দ্বিতীয়টাকে কেন মূল উৎপাদ বললাম আর প্রথমটাকে মূল উৎপাদ বলি নাই? এখন এটা দেখো, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এটা কি 2 ডিগ্রি। এখন আমরা বলছি যে ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতার ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি স্থিতিশীল। তার মানে এই যে এই যৌগটা যেটা যেটা তৈরি করবে, এটা আসলে কি তৈরি করবে? এই যে এখানে এসে একটা ব্রোমিন যুক্ত হলে এটা তৈরি করবে CH3 CH Br, যেখানে ফ্রি রেডিক্যাল ছিল এখানে ব্রোমিন যুক্ত হবে, এখানে CH3। এটা আসলে বেশি পরিমাণে স্থিতিশীল হবে, কারণ এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছিল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রি থেকে বেশি স্থিতিশীল, সেই কারণে এইটা বেশি স্থিতিশীল, সেই কারণে এইটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। তাই মূল উৎপাদ হচ্ছে এইটা, দুইটা উৎপন্ন হবে, বাট এটা উৎপন্ন হয়ে বেশি পরিমাণ স্থিতিশীল থাকবে, তার মানে যোগে এটা বেশি পরিমাণ পাওয়া যাবে, তাই মূল উৎপাদ হচ্ছে এইটা। বুঝছো? তাহলে এখন তোমার যদি প্রশ্ন থাকে, তাহলে অপশনে যদি দুইটা অ্যান্সার দেওয়া থাকে তাহলে অবশ্যই মূল উৎপাদ হবে অ্যান্সার। বুঝছো? মূল উৎপাদ হবে অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা তাহলে এখানে থেকে কি বুঝলাম, সেটা হচ্ছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি স্থায়ী, তাই অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তা আমরা বলতে পারি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তা, অর্থাৎ 3 ডিগ্রি
3 ডিগ্রি যে কার্বনে আছে সেই কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে সেটা অধিক সক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে। এখানে যে 2 ডিগ্রি কার্বন ছিল, 2 ডিগ্রি কার্বন ছিল, এখানে হাইড্রোজেন এটা প্রতিস্থাপন হওয়ার ফলে 2 ডিগ্রি কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। সেই কারণে এটা এটা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এখন যদি এটা তুমি বলো CH3 CH3 তাহলে এটা এটা কয় ডিগ্রি বলো তো? এটা 3 ডিগ্রি। এটা আসলে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হলে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করবে। তাহলে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অধিক স্থায়ী, 2 ডিগ্রি থেকেও বেশি স্থায়ী। তো সেক্ষেত্রে মানে অধিক সক্রিয়ভাবে এই যে এটার হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তার মানে আমরা বলতে পারি অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এটা হচ্ছে অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের সক্রিয়তা। এই সাথে আমাদের শেষ হচ্ছে অ্যালকেন পার্ট। আগামী দিন অ্যালকিন আর অ্যালকেন শিখাবো, পড়াবো। অ্যালকিন আর অ্যালকেন আরো বড়। তো আপাতত এইটুকু পর্যন্ত থাকছে। ইনশাআল্লাহ আগামী ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।